10 মিনিট ব্যাংকিংয়ে আপনাদের স্বাগতম। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংক রেটের হার 5% থেকে কমিয়ে 4% করা হলো। 17 বছর পর পরিবর্তন হলো ব্যাংক রেটের। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সর্বশেষ ঘোষিত মুদ্রানীতির মাধ্যমে রেপো এবং রিভার্স রেপো রেটও উল্লেখযোগ্য পরিমাণ কমানো হলো। কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার নতুন মুদ্রানীতি ঘোষণা করা হলো। করোনা ভাইরাসের কারণে অর্থনীতি যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের দিক নির্দেশনা রয়েছে নতুন মুদ্রানীতিতে। আজ আমরা মুদ্রানীতি সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে মুদ্রানীতির মাধ্যমে কীভাবে অর্থ প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় সেই বিষয়ে আলোকপাত করব। এছাড়াও ব্যাংক রেট, রেপো রেট এবং রিভার্স রেপো রেট পরিবর্তনে ব্যাংকিং সেক্টর এবং দেশের অর্থনীতি কী ধরনের সুফল পাবে সেই বিষয়গুলো তুলে ধরব। মুদ্রানীতি অনেক পুরনো বিষয় হলেও অনেকেরই প্রশ্ন, মুদ্রানীতির মাধ্যমে আসলে কী হয়, মুদ্রানীতির কাজটাই বা কী। মুদ্রানীতি দেশের দারিদ্র্য বিমোচন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বড় ভূমিকা রাখে। মুদ্রানীতির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং সহনীয় মাত্রার মূল্যস্ফীতি বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক প্রতি 6 মাস অন্তর অন্তর মুদ্রানীতি ঘোষণা করে। তবে এখন থেকে বছরে একবার ঘোষণা করা হবে এই মুদ্রানীতি। সর্বশেষ মুদ্রানীতি 29 জুলাই 2020 তারিখে ঘোষণা করা হয়েছে। নতুন মুদ্রানীতিকে সম্প্রসারণমূলক ও সংকুলানমুখী বলে অভিহিত করেছে বাংলাদেশ ব্যাংক। এইবারের মুদ্রানীতিতে ব্যক্তি খাত বা প্রাইভেট সেক্টরে পূর্বের বছরের ন্যায় ক্রেডিট গ্রোথ 14.8% ধরা হয়েছে। অপরদিকে সরকারি খাতে ক্রেডিট গ্রোথের লক্ষ্যমাত্রা 44.4% নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এই মুদ্রানীতি প্রণয়ন করার পর এটি বাস্তবায়নে অনেক বড় অংশীদারি ভূমিকা পালন করে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। মুদ্রানীতিতে অনেকগুলো বার্তা থাকে, সেই অনুযায়ী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ঋণ বিতরণ করে। অর্থনীতিকে সচল রাখতে প্রয়োজন হয় পর্যাপ্ত টাকার সরবরাহ। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির মাধ্যমে বাজারে টাকার সরবরাহ বাড়িয়ে বা কমিয়ে থাকে। টাকা সরবরাহ বাড়ানো কমানোর ক্ষেত্রে 2 ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। একটি হলো কোয়ালিটেটিভ কন্ট্রোল, অপরটি হলো কোয়ান্টিটেটিভ কন্ট্রোল। খুব দ্রুত ফল পেতে কোয়ান্টিটেটিভ কন্ট্রোল অধিক কার্যকরী। এই কোয়ান্টিটেটিভ কন্ট্রোলে 3টি উপকরণ ব্যবহৃত হয়। প্রথমত ব্যাংক রেট, দ্বিতীয়ত রিজার্ভ রিকোয়ারমেন্ট এবং সর্বশেষ ওপেন মার্কেট অপারেশন। এখন সহজভাবে মুদ্রানীতির এই 3টি গুরুত্বপূর্ণ উপকরণ নিয়ে আলোচনা করা যাক। প্রথমত ব্যাংক রেট। কমার্শিয়াল ব্যাংক যে রেটে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে তাকে ব্যাংক রেট বলে। অর্থনীতিতে টাকার সরবরাহ বাড়াতে পৃথিবীর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রেটের হার কমিয়ে থাকে। কারণ ব্যাংক রেটের হার কমে গেলে বাণিজ্যিক ব্যাংক অল্প খরচে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করে ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ বিতরণ করতে পারে। ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হয়। আবার মূল্যস্ফীতি বেড়ে গেলে টাকা সরবরাহ কমাতে ব্যাংক রেটের হার বাড়িয়ে দেওয়া হয়। আমরা বইপত্রে ব্যাংক রেটের এই ধরনের ব্যবহার সম্পর্কে জেনে এসেছি, কিন্তু বাংলাদেশে ব্যাংক রেটের ক্ষেত্রে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। বাংলাদেশে এই পলিসিটি অনেকটা অকার্যকর। বিগত কয়েক বছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংক রেটে ঋণ সরবরাহের বিষয়টি দেখা যায়নি। একসময় কেন্দ্রীয় ব্যাংকের ডিসকাউন্ট উইন্ডো থেকে ব্যাংকসমূহ ব্যাংক রেটে ঋণ নিয়ে থাকত, কিন্তু বিগত 2002-3 সালে রেপো এবং রিভার্স রেপো রেট চালু হওয়ার পর ব্যাংক রেটের ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়। যেহেতু ব্যাংক রেটের তেমন ব্যবহার নেই, তাই বিগত 17 বছর ধরে বাংলাদেশে ব্যাংক রেটের কোনো পরিবর্তন হয় নাই বলে মনে করা হয়। মানে ব্যাংক রেট 5% কার্যকর ছিল। সম্প্রতি ব্যাংক রেটকে 1% কমিয়ে 4% করা হলো। আমরা জানি ব্যাংক ঋণের উপর বর্তমানে সর্বোচ্চ 9% সুদহার কার্যকর রয়েছে। ফলে বাজারে নিম্ন সুদহার পরিবেশ বিরাজ করছে। তাই 4% ব্যাংক রেট বর্তমান বাজারে প্রচলিত নিম্ন সুদ হারের সাথে সামঞ্জস্য বজায় রাখবে। ব্যাংক রেটে যেহেতু সরাসরি ঋণ প্রদান কার্যক্রম অনেকটা অকার্যকর, তাই ব্যাংক রেট কমলেও মুদ্রা সম্প্রসারণে ইহার বেশি ভূমিকা থাকবে না। তবে কিছু ব্যতিক্রম ছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত বিভিন্ন রিফাইন্যান্স স্কিমের আওতাধীন ঋণের ক্ষেত্রে এখন থেকে ব্যাংক রেট 4% প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে এ ধরনের ঋণের খরচ আরও কমবে। কোভিড-19 কারণে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে ধরতে ঘোষিত স্টিমুলাস প্যাকেজের আওতায় অধিকাংশ ঋণসমূহের ক্ষেত্রে সুদের হার আরও কম ধরা হয়েছে। সেগুলোর ক্ষেত্রে ব্যাংক রেট প্রযোজ্য হবে না। তাহলে ব্যাংক রেটের ব্যবহারের বিষয়টি পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয়ত রিজার্ভ রিকোয়ারমেন্ট।
এটাকে আমরা সিআরআর এবং এসএলআর নামেই জানি। একটি ব্যাংক যে পরিমাণ আমানত গ্রহণ করে তার সম্পূর্ণ অংশ ঋণ হিসেবে বিতরণ করতে পারে না। নির্দিষ্ট পরিমাণ অংশ সংরক্ষণ করতে হয়, যা রিজার্ভ রিকোয়ারমেন্ট হিসেবে পরিচিত। ব্যাংকের গৃহীত আমানতের বিপরীতে বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করতে হয়, যা সিআরআর নামে পরিচিত। অপরদিকে আমানতের বিপরীতে ব্যাংক নিজের কাছে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ অথবা অনুমোদিত সিকিউরিটি যেমন বিল বন্ড সংরক্ষণ করতে হয়, যা এসএলআর নামে পরিচিত। সিআরআর এবং এসএলআর এর পরিমাণ অর্থাৎ রিজার্ভ রিকোয়ারমেন্ট বেশি হলে ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা কমে যায়, ফলে অর্থনীতিতে টাকা সরবরাহ কমে যায়। যদি কোনো দেশের মূল্যস্ফীতি অনেক বেড়ে যায়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক বাজারে টাকা সরবরাহ কমানোর জন্য এই রিজার্ভ রিকোয়ারমেন্ট বাড়িয়ে দিয়ে পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখে। পূর্বে সিআরআর এর হার ছিল 5.5% এবং এসএলআর এর হার ছিল 13%। করোনাকালীন সময়ে অর্থনৈতিক বাস্তবতার নিরিখে সিআরআর এর পরিমাণ 4% করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে নতুন করে প্রায় 20,000 কোটি টাকা ঋণ প্রদানের জন্য উন্মুক্ত হলো। ফলে এই কঠিন সময়ে ব্যাংকের তারল্য ব্যবস্থাপনা সহজ হবে, বাজারে টাকা সরবরাহ বাড়বে এবং অর্থনীতিতে গতি সঞ্চারে ভূমিকা রাখবে। সর্বশেষ বাকি থাকলো ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কমার্শিয়াল ব্যাংকসমূহের নিকট সিকিউরিটিজ বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নেয় এবং ব্যাংকসমূহ থেকে সিকিউরিটিজ ক্রয় করে বাজারে টাকা সরবরাহ বাড়ায়। বাংলাদেশের মুদ্রার প্রবাহ নিয়ন্ত্রণে ইহা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে থাকে। এখানে রেপো এবং রিভার্স রেপো রেট ব্যবহৃত হয়। এসএলআর এর পরিমাণ 13% হলেও অনেক ব্যাংক 13%-এর বেশি সংরক্ষণ করে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ থাকে বিল এবং বন্ড। পূর্বে রেপো রেট ছিল 5.25%। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক কমিয়ে তা বর্তমানে 4.75% করা হয়। ব্যাংকের অর্থের প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন সিকিউরিটি যেমন বিল এবং বন্ড জমা রেখে রেপো রেটে ঋণ নিতে পারে। এই ক্ষেত্রে ব্যাংক কর্তৃক গৃহীত এই ঋণের বিপরীতে 4.75% সুদ পরিশোধ করতে হবে। ব্যাংক যখন কেন্দ্রীয় ব্যাংকে এই ঋণটি পরিশোধ করবে, তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে জমাকৃত সিকিউরিটিজ ফেরত পেয়ে যাবে। এতে করে ব্যাংকের ঋণ প্রাপ্তিতে ব্যয় কমে যায়। হ্রাসকৃত রেপো রেট অর্থনীতি পুনরুদ্ধারে অনেক বড় ভূমিকা পালন করবে। বর্তমানে আমানতের সুদের হার কমে যাওয়ায় ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায়ও এই রেপো রেট সহায়ক ভূমিকা পালন করবে। রিভার্স রিপো হার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক 4.75% থেকে কমিয়ে 4% করা হয়েছে। যখন ব্যাংকের নিকট অতিরিক্ত তারল্য থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংকে সেই টাকা জমা করে সুদ আয় করতে পারে। পূর্বে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখলে 4.75% হারে সুদ পাওয়া যেত। রিভার্স রেপো রেট কমে যাওয়ায় এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখলে পূর্বের তুলনায় আয় কমে যাবে। এতে ব্যাংকসমূহ বাংলাদেশ ব্যাংকে টাকা রাখতে নিরুৎসাহিত হবে এবং প্রাইভেট সেক্টরে ঋণ বিতরণ বাড়াবে, যা দেশের জিডিপি বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। রিভার্স রেপো রেট সবসময় রেপো রেট থেকে কম থাকে। তা না হলে কেন্দ্রীয় ব্যাংক থেকে কম ইন্টারেস্ট রেটে টাকা ধার নিয়ে আবার বেশি রেটে কেন্দ্রীয় ব্যাংকে জমা রেখে সুদ আয়ের পরিবেশ সৃষ্টি হয় এবং প্রাইভেট সেক্টরে ঋণের সরবরাহ কমে যায়। আজকের আলোচনা এখানে শেষ করছি। 10 মিনিট ব্যাংকিং থেকে ব্যাংকিং এবং অর্থনীতি নিয়ে অসংখ্য এপিসোড তৈরি করা হচ্ছে। নিয়মিত পর্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট পরিবর্তনের প্রভাবগুলো আমাদের আলোচনায় উঠে এসেছে। তাছাড়া মুদ্রানীতির মাধ্যমে অর্থনীতিতে টাকা সরবরাহ বাড়ানো বা কমানোর প্রক্রিয়াটিও আমরা দেখিয়েছি। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।